আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দেব ফ্লোচার্ট করার একদম সহজ টেকনিক। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো তারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি আজকের পর থেকে তোমাদের ইনশাল্লাহ এই ফ্লোচার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ফ্লোচার্ট শব্দটা থেকেই বোঝা যায় যে এটা এমন একটি চার্ট যেখানে সেন্টেন্সের ফ্লো থাকবে, অর্থাৎ একটার পর একটা সামঞ্জস্য খণ্ডবাক্য বসিয়ে খুব সুন্দর করে একটি চার্ট তৈরি করতে হবে। এটির উত্তর লিখতে অবশ্যই বক্সের ব্যবহার করতে হবে এবং অ্যারো চিহ্ন দিয়ে একটি বক্সের সাথে আরেকটি বক্সের সংযুক্ত করতে হবে। এটাই কিন্তু ফ্লো চার্ট। এইভাবে কিন্তু ফ্লো চার্ট আমাদের পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথমে দেখো, ফ্লোচার্ট লেখার শুরুতে একটি সংক্ষিপ্ত টাইটেল বা শিরোনাম দিতে হবে। ফ্লোচার্ট করতে গেলে কিন্তু প্রথমেই একটা শিরোনাম বা টাইটেল দিয়ে শুরু করতে হবে। সেটা কিভাবে দিতে হবে আমাদের এখানে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, এরপরে তোমাদেরকে আমি সেটা সলভ করে দেখাবো। 2 নম্বরটা দেখো, 6টি আয়তাকার বক্স তৈরি করতে হবে। হ্যাঁ, ওখানে একটা বক্স পরীক্ষায় দেওয়াই থাকবে প্রশ্নে, আর বাকি 5টা করতে হবে। টোটাল 6টা কিন্তু আয়তাকার বক্স তৈরি করতে হবে। 3 নম্বর যেটা আছে সেটা হলো বক্সগুলো ভার্টিক্যাল স্টাইলে লিখতে হবে, অর্থাৎ উলম্ব আকারে লিখতে হবে উপর থেকে নিচের দিকে। প্রতিটি বক্সের নিচে তীর চিহ্ন দিতে হবে। বক্সের মাঝখানে মাঝখানে উপর থেকে নিচের দিক থেকে তীর চিহ্ন দিতে হবে। 5 নম্বরটা হচ্ছে প্যাসেজ থেকে উত্তর লেখার সময় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। হ্যাঁ, আমরা যখন উত্তরগুলো লিখব তখন কিন্তু ধারাবাহিকভাবে উপর থেকে নিচের দিকে উত্তরগুলো লিখতে লিখতে আসব। তারপর দেখো, উত্তরগুলো বক্সের মধ্যে নাম্বারিং করে লিখব। ঠিক আছে, অর্থাৎ উত্তরগুলো যখন আমরা লিখব তখন প্রথম বক্সে 1 নম্বর, দ্বিতীয় বক্সে 2 নম্বর, তৃতীয় বক্সে 3 নম্বর, এভাবে 6টা বক্সের জন্য 6 নম্বর, 6টা বক্সের জন্য 6টা নম্বর দিব। ঠিক আছে, এবং বক্সগুলোর আকৃতি কিন্তু আমরা খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না। আর বক্স যদি আমরা না আঁকাই তাহলে কিন্তু নাম্বার একেবারে হবে না। নো বক্স নো মার্ক। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, বক্সের মধ্যে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না, অর্থাৎ আমাদের কোশ্চেন পেপারে যে থেকে যে আমরা হচ্ছে যে ইনফরমেশনগুলো নিব সেগুলো কিন্তু সাবজেক্ট যুক্ত করা যাবে না। তারপর দেখো, সাবজেক্ট দেওয়া যাবে না, এটা তো আমরা আগেই বললাম। সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না, তার মানে প্রথমে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলো কিন্তু আমরা দিব না। ঠিক আছে, আর সবসময় কী করতে হবে, ফ্রেজ দিয়ে আমাদের এই উত্তরগুলো লিখতে হবে। এবং তোমরা আরেকটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবা, সেটা হলো যে যখন তোমরা এই বক্সগুলো আঁকাবা তখন কিন্তু অবশ্যই সেটা পেন্সিল দিয়ে এই বক্সগুলো তোমরা আঁকাবা। আর ভিতরে যে উত্তরগুলো লিখবা সেগুলো তোমরা কালো বল পেন দিয়ে লিখলেই হবে, কিন্তু তোমরা যখন হচ্ছে বক্সগুলো আঁকাবা তখন কিন্তু সেটা পেন্সিল দিয়ে আঁকাবা। ঠিক আছে, এবার আমরা দেখব ফ্লোচার্ট করার জন্য কোন স্ট্রাকচারগুলো আমরা ব্যবহার করতে পারি, কোন স্ট্রাকচার ব্যবহার করে আমরা ফ্লোচার্টগুলো আনসার কমপ্লিট করব। দেখো, প্রথম যে স্ট্রাকচারটা দেখিয়েছি সেটা হলো ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস বাকি অংশ বসাতে হবে, মানে অবজেক্ট বা বাকি যেই ওয়ার্ডগুলো লাগে সেগুলো বসাতে হবে। 2 নম্বরটা হচ্ছে টু প্লাস ভার্ব, মানে V1, এটাও কিন্তু V1 প্লাস এক্সটেনশন, মানে বাকি অংশ যা যা আমাদের আর বাকি প্রয়োজন হয় সেগুলো দিতে হবে। 3 নম্বর হচ্ছে V3 প্লাস এক্সটেনশন, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফ্রম প্লাস বাকি অংশ। 4 নম্বরটা হচ্ছে বিং প্লাস এক্সটেনশন, বিং যুক্ত করে এরপরে বাকি অংশটা বসাতে হবে। 5 নম্বরটা হচ্ছে হ্যাভিং প্লাস 3 নম্বর ভার্বের 3 নম্বর ফ্রম প্লাস বাকি অংশ। ঠিক আছে, এই 5টার যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা কি করতে পারবো, উত্তরগুলো লিখতে পারবো। তো অবশ্যই আমাদের প্রশ্নে যে স্ট্রাকচারটা এর মধ্যে দেওয়া থাকবে আমরা কিন্তু সেই স্ট্রাকচারটা ফলো করেই বাকি 5টা আমরা হচ্ছে এই উত্তরটা লিখে ফেলবো। এবার দেখব এই ফ্লোচার্ট কীভাবে পরীক্ষায় আনসার করতে হয় সেটার একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের এখানে আমি দেখিয়ে দিয়েছি, এবং এখান থেকে কিভাবে আমরা এই ফ্লোচার্টের উত্তরগুলো পরীক্ষায় লিখতে পারবো, হ্যাঁ, সেটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দেব। দেখো, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা থেকে এই প্যাসেজটা নেওয়া। নেলসন ম্যান্ডেলা যে প্যাসেজটা আছে
সেটা এখানে দেওয়া হয়েছে, এবং এখান থেকে কোশ্চেনটা কীভাবে আসতে পারে সেটা এবার একটু দেখি। দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে রিড দ্য অ্যাভাব টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ এখানে কি বলছে যে আগে প্যাসেজটা পড়ো, পড়ার পরে এখানে কি ফ্লো চার্ট আকারে দেখাও, কি দেখাতে হবে, দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। তার মানে আমাদের কিন্তু দরকার হচ্ছে যে এই যে এখান থেকে এই পর্যন্ত দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা, এইটাই কিন্তু আমাদের মূলত কোশ্চেন। ঠিক আছে, দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার যে কাজ এবং তার যে অর্জন ছিল সেটা আমাদের এই ফ্লোচার্টের মধ্যে দেখাতে হবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু দেখো আমাদের একটা কিন্তু করে দেওয়াই থাকবে, ওখানে বলবে যে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। সেই ওয়ানটা কোনটা, এইটা আমি এখানে ডিরেক্ট করে দেখাইছি যে গাইডিং দ্য সাউথ আফ্রিকাস এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন। এইটা তোমাদের পরীক্ষায় এরকম একটা দেওয়া থাকবে, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, অর্থাৎ এইটা এরকম একটা দেওয়া থাকবে। ঠিক আছে, বাকি যে পাঁচটা এখানে দেখানো হয়েছে দেখো, এই পাঁচটা কিন্তু তোমার নিজেকে করতে হবে। কীভাবে করবা, এই যে এখানে যে ফর্মেটটা আমাদের দেখাই দিয়েছে, অর্থাৎ যে স্ট্রাকচার, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করে, এই ফর্মেটটা বা স্ট্রাকচার অনুসরণ করে আমাদের বাকি যে পাঁচটা আছে সেটা আমাদের কিন্তু আনসার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কিভাবে তাহলে আমরা আনসারটা করব সেটা একটু দেখি। তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটা কীভাবে পরীক্ষা আসে সেটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার এখানে দেখো ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, তোমার জন্য একটা এরকম দেওয়া থাকবে, এই যে এই বক্সটা এখানে তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আমরা পরীক্ষায় কীভাবে আনসার করব সেই বিষয়টা একটু দেখি। প্রথমে আমি কি বলে দিছিলাম, প্রথমে কিন্তু আমরা ওখানে বলছিলাম যে ফ্লোচার্ট করতে গেলে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে শুরুতে আমরা একটা টাইটেল দিব, তাই না, অথবা এখানে একটা শিরোনাম দিব, সেটা কোন জায়গার থেকে দিব সেটা দেখো। এই যে প্রত্যেকটা ফ্লোচার্টের ক্ষেত্রেই কিন্তু এই যে শোয়িং এর পরের তোমাদের এই কোশ্চেনটা থাকবে। হ্যাঁ, আমরা এটা ডিরেক্ট এখানে লিখে দিব, দ্য অ্যাক্টিভিটিস, এখানে এই যে এ ফ্লো চার্ট এখান থেকে শুরু করে সম্পূর্ণটা লিখে দেবো। পরীক্ষায় তোমাদের এরকম কোশ্চেন দেওয়া থাকবে, এই কোশ্চেনটা আমরা এখানে কী করবো, লিখে ফেলবো যে এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। এবার শুধু এতটুকু অতিরিক্ত লিখবো, ইজ গিভেন বিলো। তাহলে যদি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অর্জনটা ছিল সেটা যদি থাকতো, তাহলে আমরা কিন্তু এইখান থেকে এত পর্যন্ত লিখে ফেলতাম, লিখে দিয়ে কী করতাম, ইজ গিভেন বিলো। তাহলে এখানে যাই থাকুক না কেন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবে করে থাকবে, এবং এতটুকু এই যে কোশ্চেনটা থাকবে। তাহলে আমরা এই যে মেক আ ফ্লো চার্ট, তাহলে এই যে ফ্লো চার্ট, ফ্লো চার্ট এই কথাটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই থাকবে, ফ্লো চার্ট যদি পড়ে। তাহলে এখান থেকে আমরা একেবারেই প্রশ্ন শেষ পর্যন্ত কী করবো, আগে এরকম লিখে নেব। ঠিক আছে, লিখে কী লিখবো, শুধুমাত্র অতিরিক্ত তুমি যেটা লিখবা ইজ গিভেন বিলো, এই কথাটা লিখে দেবা। এই টাইটেল বা শিরোনামটা দিলে পরীক্ষায় বেশি নাম্বার ইনশাআল্লাহ তোমরা পাবা। ঠিক আছে, আচ্ছা এবার যে প্রশ্নটা একটা তোমার করে দেওয়া ছিল, অর্থাৎ একটা বক্স তোমাদের ওখানে বক্সের মধ্যে ইনফরমেশন দেওয়া ছিল, সেই বক্সটা তোমরা এরকম আঁকায় নিবা। এই যে এখানে গাইডিং দ্য সাউথ আফ্রিকানস এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন। আচ্ছা এই বক্স থেকে কিন্তু আমরা এরকম একটা বক্স কিন্তু তোমাদের দেওয়াই থাকবে, ওখানে উত্তর একটা দেওয়াই থাকবে যে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। তাহলে সেখান থেকে আমরা উত্তরটা দেখে বুঝবো যে এটা কোন স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। এখানে দেখো আমরা যে স্ট্রাকচারটা করছিলাম সেটা কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ, তাই না, একটা স্ট্রাকচার দেখাইছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো এখানে ভার্ব প্লাস আইএনজি প্লাস এই যে বাকি অংশ, তাহলে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন এখানে দিতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ করে। তাহলে এই যে গাইডিং দ্য সাউথ আফ্রিকান এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, এটা কোন জায়গা থেকে পাইছি দেখো, এখানে এটা কিন্তু এই যে তোমাদের টেক্সটের মধ্যে দেওয়া আছে, এই যে গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সেকল অফ অ্যাপার্থাইড, এখান থেকে কিন্তু দেওয়া আছে। জাস্ট এই যে গাইডেডের সাথে কি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, করে এই যে এখানে আনসারটা করা হয়েছে। ঠিক আছে, এবার 2 নম্বরটা দেখো আমরা কোন জায়গা থেকে পাবো, ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে হবে, যেহেতু এখানে বলেছে যে নেলসন ম্যান্ডেলার কার্যাবলী এবং তার যে অর্জন, হ্যাঁ সেইগুলো এখানে দেখাতে হবে। তাহলে দেখো এখানে তার আরও একটা কার্যাবলী ছিল ফাইট ফর হিজ পিপলস ইমানসিফিকেশান, অর্থাৎ তার মানুষদের জন্য মুক্তির জন্য সে সবসময় কী করেছে, ফাইট করেছে। তাহলে ফাইটের সাথে যদি আমরা আইএনজি যোগ করে দিই তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাচ্ছে প্লাস বাকি অংশ। তাহলে আমরা এটা কী করে করবো দেখো, এই যে ফাইটের সাথে আইএনজি যোগ করে ফাইটিং ফর হিজ পিপলস ইমানসিফিকেশান, তাহলে 2 নম্বরটা হয়ে গেল কিন্তু। তাহলে একটা এই যে দুইটা এটা পরীক্ষায় দেওয়াই থাকবে, আর তুমি এই যে আরও একটা করলে। এবং এখানে কিন্তু বলা ছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তীর চিহ্ন ব্যবহার করতে হবে, এই যে অ্যারো চিহ্ন। ঠিক আছে, এই যে এখানে কিন্তু এটা ব্যবহার করেছে, এটা কিন্তু অবশ্যই করতে হবে, বক্সও আঁকাতে হবে এবং অ্যারো চিহ্নটাও ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবং এই যে বক্সগুলো তোমরা পেন্সিল দিয়ে আঁকাবা। এবার 3 নম্বরটা দেখো কোন জায়গা থেকে পাইছি,
3 নম্বরটা এখানে দেখো ছিল যে ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড। ঠিক আছে, এই যে অ্যাপার্থাইড যে প্রথা সেটা সে কী করবে, ভেঙে ফেলবে, এটা তার একটা সংকল্প ছিল। তাহলে দেখো এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম করা আছে। আমরা এখানে জাস্ট ডিটারমাইন এর সাথে আইনজি যোগ করে দিব, তাহলে কী হয়ে যাচ্ছে, ভার্বের সাথে আইনজি যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা এইভাবে লিখব উত্তরটা, ডিটারমাইনিং টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড। তাহলে 3 নম্বরটা হয়ে গেল। এবার 4 নম্বরটা দেখো কোন জায়গা থেকে পাচ্ছি। 4 নম্বরটা আসছিল দেখো, বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। এটা এখানে ভারতের সাথে আইনজি যোগ করে দেওয়া আছে। সুতরাং হুবহু তোমরা এখান থেকে এই যে তার এই যে কাজটা বা তার এই অর্জনটা, সে প্রথম সাউথ আফ্রিকার কী হয়েছিল, ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল, তাহলে এটা তার অর্জন ছিল। তাহলে এটা ডিরেক্ট আমরা 4 নম্বরে, এই যে 4 নম্বরে আমরা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা কিন্তু 4 নম্বরে সেটা লিখে দিলাম। এবার দেখো 5 নম্বরটা কোন জায়গাতে লিখছি, এই যে অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, এটা কিন্তু তার অর্জন ছিল। তাহলে এই যে এখানে ভার্বের পাস্ট ফর্ম ছিল, আমরা জাস্ট আইনজি যোগ করে দেবো, তাহলে অ্যাওয়ার্ডিং হয়ে যাচ্ছে। তাহলে ভার্বের সাথে আইনজি যোগ করলে কী হচ্ছে, অ্যাওয়ার্ডিং দ্য নোবেল পিস প্রাইজ, এটা 5 নম্বরে লিখলাম। আচ্ছা 6 নম্বরটা এবার কোন জায়গা থেকে হচ্ছে দেখো, 6 নম্বরটা হচ্ছে দেখো, রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। তাহলে রিমেইনের সাথে কি যোগ করে দেবো আমরা, রিমেইনিং যুক্ত করে দিব। তাহলে ভার্বের সাথে আইনজি যোগ হচ্ছে, তাহলে রিমেইনিং ওয়ার্ল্ডস মোস্ট পাবলিক ফিগার। ঠিক আছে, মোস্ট এখানে হচ্ছে শুধু কি হবে, মোস্ট পাবলিক ফিগার, রিমেইনিং মোস্ট পাবলিক ফিগার। তাহলে দেখো এইভাবে করে কিন্তু আমাদের 6টা আমাদের কিন্তু বক্স আঁকানো হয়ে যাচ্ছে এবং সাথে সাথে উত্তরটাও কিন্তু আমরা লিখে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের প্রথমে যেটা বলেছিলাম কি করতে হবে, এখানে কিন্তু এই যে একটা টাইটেল দিতে হবে। টাইটেল কীভাবে দিতে হবে, এই যে এখান থেকে এটুকুনি লিখে জাস্ট ইজ গিভেন বিলোটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে টাইটেলটা কীভাবে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে কি বলেছিলাম, 6টি আয়তাকার বক্স আঁকাতে হবে, যে 1টা 2টা 3টা 4টা এভাবে নিচে নিচেই 6টা বক্স একই মাপের করতে হবে। তারপরে কী বলেছিলাম, এবং বলেছিলাম যে বক্সগুলো বেশি বড় হবে না বা ছোটো হবে না। ঠিক আছে, তারপরে বলছিলাম বক্সগুলো ভার্টিক্যাল স্টাইল হতে হবে। দেখো ভার্টিক্যাল, উপরে তার নিচে আবার তার নিচে এভাবে করে উপর থেকে নিচের দিকে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু ভার্টিক্যাল স্টাইলে। তারপর বলছিলাম প্রতিটি বক্সের নিচে তীর চিহ্ন দিতে হবে বা অ্যারো চিহ্ন, এই যে প্রত্যেকটা বক্সের নিচে কিন্তু এই যে অ্যারো চিহ্নগুলো এরকম করে দিতে হবে। তারপরে কি বলছিলাম, প্যাসেজ থেকে উত্তরগুলো হ্যাঁ ধারাবাহিকভাবে লিখতে হবে। এই যে আমরা কিন্তু ওখান থেকে ধারাবাহিকভাবে তোমাদের উত্তরগুলো কিন্তু দেখাইছি, ইনফরমেশনগুলো ওখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে এখানে নিয়ে এসে এখানে বসাইছি। ঠিক আছে, তারপরে এখানে কি আরেকটা জিনিস মনে রাখো, ফুল স্টপ এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, তোমাদের যেহেতু ওখানে ফুল স্টপ এখানে দেওয়া নেই, দেখো এখানে তোমরা ফুল স্টপগুলো দিবা না। তারপরে বলছিলাম যে উত্তরগুলো নাম্বারিং করে লিখতে হবে। দেখো এখানে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু নাম্বারিং করে আমরা লিখছি। তারপরে বলছিলাম বক্সের মধ্যে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে। দেখো আমরা কিন্তু ওখানে এই প্যাসেজ থেকে কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স লিখে দিইনি, ভার্বের সাথে আইনজি যোগ ছিল বলে এখানে ভার্বের সাথে আইনজি যোগ করে ফ্রেজ আকারে কিন্তু আমরা লিখেছি। তারপরে দেখো সাবজেক্ট দিয়ে লেখা যাবে না, দেখো আমরা কিন্তু একটারও সাবজেক্ট দিয়ে লিখিনি, সবসময় ফ্রেজ দিয়ে লিখতে হবে, যে ফ্রেজ অথবা জেরান্ড এগুলো দিয়ে আমাদের কিন্তু এই বাক্যগুলো লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যদি এটা বেশি বেশি এরকম করে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্যাসেজ থেকে, তাহলে ইনশাল্লাহ তোমরা আশা করি যে এটা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। এবং এই ফর্মেট যদি তোমরা ফলো করো, আমি যে টেকনিকটা এখানে দেখিয়ে দিয়েছি, যদি এভাবে করে পরীক্ষা লিখে আসতে পারো, ইনশাল্লাহ তোমরা ফুল মার্কসই পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই ক্লাস থেকে ফ্লোচার্টের যে নিয়মটা সেটা সুন্দর করে বুঝতে পেরেছো। আশা করি এখান থেকে আর ফ্লোচার্ট তোমাদের পরীক্ষায় পড়লে ভুল হবে না, এবং তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এটা আরও বেশি তুমি দক্ষতা অর্জন করতে পারবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।